ঢাকা ওয়াশিংটন সম্পর্ক জোরদারে একসাথে কাজ করবে দুদেশ। ট্রাম্পের বিশেষ দূতের সাথে পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে সিদ্ধান্ত। নিরাপত্তার উন্নতি হওয়ায় ভ্রমণ নিষেধাজ্ঞার মাত্রা কমালো যুক্তরাষ্ট্র। আমাদের সম্পর্ক এখন একটা অত্যন্ত ইতিবাচক অভিমুখে আছে এবং আগামী দিনগুলিতে আমরা উইল বিল্ড আপন দি অ্যাচিভমেন্টস উই হ্যাভ মেড সো ফার। জুলাই কর্মসূচিকে ঘিরে হঠাৎই উত্তপ্ত মাঠের রাজনীতি। পরস্পরকে দুষছেন বিএনপি ও এনসিপি নেতারা। আপনি ব্যক্তিগত আক্রমণ করবেন, কুৎসা রটাবেন, মানে নোংরা অপপ্রচার দিবেন। আপনি রাজনীতি করছেন, রাজনৈতিক বক্তব্য রাখছেন, সেখানে আপনার একটা পরিমিতি বোধ থাকবে না। এখানে রাজনৈতিকভাবে অফেন্সিভ কোনো বক্তব্য ছিল না। আপনার মত দ্বিমত থাকতে পারে, কিন্তু তিনি তার বক্তব্য রেখেছেন। আপনারা পাল্টা সমাবেশ করেন, পাল্টা সমাবেশ করে আপনাদের বক্তব্য। আচরণবিধি থাকা প্রয়োজন মত বিশ্লেষকদের। গালিগালাজ করলে সেটা আপনার মারামারির মাধ্যমে এটার সমাধান করা ঠিক না, বরং পার্লামেন্টে এটা নিয়ে আলোচনা করে একটা পলিটিশিয়ানদের জন্য একটা কোড অফ কন্ডাক্ট থাকা দরকার। অভ্যুত্থানের 2 বছর পর 5 আগস্ট দ্বার খুলছে জুলাই জাদুঘরের। দুঃশাসন আর নির্যাতনের সাক্ষী বলছেন ইন্টারিম প্রেস সচিব। বাংলাদেশে যে ধরনের গুম করা হয়েছে, আয়নাঘর তৈরি করা হয়েছে, যেভাবে খুন করা হয়েছে এবং যেভাবে ব্যাংক লুট করা হয়েছে, এই প্রত্যেকটারই দলিল থাকছে সেখানে। পুনঃখননের পর প্রবাহ বেড়েছে দেশের খাল ও ক্যানেলগুলোয়। সেচ সুবিধা পাচ্ছে বিপুল ফসলি জমি। গ্রামীণ অর্থনীতিতে নতুন সম্ভাবনার হাতছানি। নদীতে থেকে মাছ আসতেছে, আমরা নিজেরা মাছ ছেড়েছি বিভিন্ন প্রজাতির, দেশীয় প্রজাতির। ক্ষেত্রেই বেশি উপকার হবে, নিজে ক্ষেত পানি দেয়, পানি দিতে পারবো। আধুনিক সরঞ্জাম থেকেও নেই কুড়িগ্রাম সরকারি হাসপাতালে। বিল বাকির অজুহাতে পাসওয়ার্ড দিচ্ছে না ঠিকাদার। অলস পড়ে আছে কোটি টাকার মেশিন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আমি আবার জানবো যে এগুলা কিভাবে খোলা যাওয়ার একটা রাস্তা খুঁজে দিক আমাকে। তাহলে সরকারি টাকায় কেনা যন্ত্রপাতিরা পড়ে সরকারি টাকা নষ্ট হয়ে যাচ্ছে, এটা তো আমাদের দায়িত্ব অবহেলার মধ্যেই পড়ে। হাত বাড়ালেই মাদক মিলছে চট্টগ্রাম শহরে। গুরুত্বপূর্ণ সব স্থাপনা ঘেঁষে নেশার স্পট। পান সিগারেটের আড়ালে চলছে বেচাকেনা, নির্বিকার প্রশাসন। কুয়েত, বাহরাইন ও জর্ডানের মার্কিন সামরিক ঘাঁটিতে ইরানের মিসাইল হামলা। যুক্তরাষ্ট্রের হামলার জবাব বলছে তেহরান। বিশ্বকাপ সত্ত্বে বিক্রির প্রস্তাবে রাজি হতে সদস্য দেশগুলোকে ডেডলাইন দিল ফিফা। সিদ্ধান্ত না বদলালে বয়কটের হুমকি উয়েফার। দর্শক আমন্ত্রণ যমুনা নিউজে। আপনাদের সাথে আমি আছি রাহেলা জ্যোতি। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, এবার থাকছে পুরো খবর। যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশের সম্পর্ক নতুন অভিমুখে প্রবেশ করছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। সফররত মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত সার্জিও গোর চীনের সাথে বাংলাদেশের সম্পর্ক নিয়ে কোনো উদ্বেগও জানাননি বলে দাবি করেন তিনি। আর সম্পর্ক আরও জোরদার করতে কার্যকর আলোচনা হয়েছে বলে জানিয়েছেন সার্জিও গোর। আগামীতে অনেক অগ্রগতি ও সম্ভাবনার কথাও উল্লেখ করেছেন নিজের এক্স হ্যান্ডেলে। দুপুরে ঢাকা পৌঁছে বিকেল 5:30টার পরপরই রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় আসেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত সার্জিও গোর। সাথে ছিলেন ঢাকায় মার্কিন রাষ্ট্রদূত সহ অন্যান্য কর্মকর্তা। মার্কিন প্রেসিডেন্টের ঘনিষ্ঠ বলে পরিচিত গোর প্রায় 20 মিনিট একান্তে কথা বলেন পররাষ্ট্রমন্ত্রীর সাথে। পরে আনুষ্ঠানিক বৈঠক চলে পৌনে 1 ঘন্টার মতো। সে সময় ডক্টর খলিলের সাথে ছিলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা হুমায়ুন কবির, পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম ও ওয়াশিংটনে বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক মোহাম্মদ আরিফুল ইসলাম।
7:30টার পরপর বৈঠক শেষে বেরিয়ে যান মার্কিন প্রতিনিধি দল। এক্স হ্যান্ডেলে ডক্টর খলিলের সাথে বৈঠক ফলপ্রসূ হয়েছে বলে উল্লেখ করেন তিনি। আশা আগামীতে এই সম্পর্ক ঘনিষ্ঠ হবে আরও। রাতে মন্ত্রণালয়ে ফিরে সাংবাদিকদের সাথে কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী। জানান, শুরু থেকেই বর্তমান সরকারের সাথে যুক্তরাষ্ট্রের সম্পর্ক ভালো এবং তা জোরদার হচ্ছে আরও। আমাদের সম্পর্ক এখন একটা অত্যন্ত ইতিবাচক অভিমুখে আছে এবং আগামী দিনগুলিতে আমরা উইল বিল্ড আপন দি অ্যাচিভমেন্টস উই হ্যাভ মেড সো ফার। ঢাকা বেইজিং ঘনিষ্ঠতা কিংবা ভারতের সাথে সম্পর্ক প্রসঙ্গ বৈঠকে এসেছিল কিনা জানতে চান সাংবাদিকরা। আঞ্চলিক নিরাপত্তা এবং এই অঞ্চলের অন্য দেশগুলোর সঙ্গে বাংলাদেশের সম্পর্ক নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের কোনো উদ্বেগ বা টেনশন কি আছে? আমি চীন এবং ভারত এই বিষয়ে কোনো আলোচনাই হয় নাই, সুতরাং আমি ধরে নেব এই বিষয়ে কোনো উদ্বেগ নেই। বৈঠকে ব্যবসা বাণিজ্য বিনিয়োগ বিশেষ করে জ্বালানি খাত নিয়ে আলোচনা হয়েছে জানালেও ঢাকা ওয়াশিংটন বাণিজ্য চুক্তি বাস্তবায়ন নিয়ে গোড়ের বার্তা কি স্পষ্ট করেননি পররাষ্ট্রমন্ত্রী। এআরটি নিয়ে কোনো কথা হয়েছে কিনা? আমরা বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কে বিভিন্ন দিক আলোচনা করেছি। তার মধ্যে বাণিজ্য বলেন, ইনভেস্টমেন্ট বলেন, এনার্জি বলেন, অভিবাসন বলেন, সব বিষয়ে আলোচনা হয়েছে। অন্তর্ভুক্তিমূলক রাজনীতি প্রসঙ্গে যুক্তরাষ্ট্রের মনোভাবও জানতে চান গণমাধ্যম কর্মীরা। আওয়ামী লীগ সম্পর্কে কোনো আলোচনাই হয়নি। রোহিঙ্গাদের জন্য দেশটির সহায়তা আরও বাড়ানোর অনুরোধ করেছে বাংলাদেশ। শুক্রবার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবেন সার্জিও গোর। শনিবার প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে সাক্ষাৎ শেষে 3 দিনের বাংলাদেশ মিশন শেষে দিল্লি ফিরবেন তিনি। আমরা আশা করব যে যুক্তরাষ্ট্রের সাহায্য অব্যাহত থাকবে। মাহফুজ মিশু, যমুনা নিউজ, ঢাকা। বাংলাদেশের নিরাপত্তা পরিস্থিতি উন্নত হওয়ায় ভ্রমণ নিষেধাজ্ঞার মাত্রা কমালো যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার এক্স হ্যান্ডেলে করা একটি পোস্টে এই তথ্য নিশ্চিত করেছেন বাংলাদেশ ভ্রমণে আসা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর। দেশটি বাংলাদেশের জন্য জারি থাকা সামগ্রিক ভ্রমণ সতর্কতা লেভেল 3 থেকে কমিয়ে 2-এ এনেছে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর বাংলাদেশের সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করেই এই সিদ্ধান্ত নিয়েছে বলেও জানান তিনি। আগের তুলনায় বাংলাদেশের নিরাপত্তা পরিস্থিতি স্থিতিশীল বলে মন্তব্য করেন তিনি। তবে এখনো বেশ কিছু অঞ্চলে ভ্রমণ নিষেধাজ্ঞা মাত্রা বহাল রয়েছে, আর এইসব এলাকায় সতর্কতার সাথে চলার পরামর্শ দেন মার্কিন নাগরিকদের। যারা আগে লন্ডন শিলংয়ে ছিলেন তারা জনগণের রক্তের উপর দিয়ে ক্ষমতায় এসে জনগণের উপর জুলুম করছে, এমন মন্তব্য করেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। বৃহস্পতিবার রাতে সিলেটের কানাইঘাটে দলীয় পথসভায় অংশ নিয়ে এই মন্তব্য করেন তিনি। নাহিদ অভিযোগ করেন, স্থানীয় সরকার নির্বাচনে সন্ত্রাস দিয়ে ভোট দখলের চেষ্টা হবে, তবে জনগণকে সাথে নিয়ে তা প্রতিহত করা হবে। এছাড়া গ্যাস বিদ্যুতের দাম বৃদ্ধি নিয়ে মানুষ কষ্টে থাকলেও এসব নিয়ে বিরোধী দলের সমালোচনা সহ্য করা হচ্ছে না, এমন অভিযোগও করেন নাহিদ ইসলাম। এছাড়া এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারির অভিযোগ করেন, তারেক রহমানের প্রত্যক্ষ মদদেই সারা দেশে এনসিপির উপর হামলা হচ্ছে। দুঃখের বিষয়, যারা পাট খেতে ধান খেতে যে সকল সৈনিকেরা এত বছর লুকিয়েছিল, যে সকল সৈনিকেরা জেলের ভিতরে ছিল, লন্ডনে কিংবা শিলংয়ে ছিল, জনগণের রক্তের বিনিময়ে তারা ক্ষমতায় এসে জনগণের উপরে আবার জুলুম শুরু করেছে। আমাদের কোনো গুন্ডা পাল্লা লাগবে না, কোনো সন্ত্রাসী লাগবে না, আমাদের কোনো দখলবাজ লাগবে না, কোনো টেন্ডারবাজ লাগবে না, কোনো চাঁদাবাজ লাগবে না। এর আগে সিলেটে এনসিপির নেতাকর্মীদের গাড়ি বহরে হামলা হয়। বৃহস্পতিবার গোপালগঞ্জে এক মতবিনিময় সভা থেকে বের হতেই তাদের গাড়ির উপর ইট পাটকেল ও বোতল ছোড়া হয়। পরে 5 মাইল নামক এলাকায় গেলে সেখানেও গাড়ি বহরে বাধা দেওয়া হয়। এ ঘটনায় সরকার দলীয় নেতাকর্মীরাই জড়িত বলে দাবি করেছেন এনসিপি নেতারা। এখন বাংলাদেশের পুলিশ না, এটা হচ্ছে তারেক রহমানের পেটোয়া পুলিশ। এখানেও ওই পুলিশের ওই একই ভূমিকা। তাহলে তারেক রহমান বলুক সে আরেকটা একনায়কতন্ত্র কায়েম করবে, স্বৈরাচার কায়েম করবে এবং এখানে তার রাজত্ব কায়েম করতে চায় শেখ হাসিনার মতো। তাইলে আমরা আমাদের মতো আমরা পদক্ষেপ নিব, আমরা ব্যবস্থা নিব, আমরা আমাদের রাজনীতি ঠিক করবো যে কিভাবে রাজনীতি করা লাগে।
কুড়িগ্রামে এনসিপির ছাত্র সংগঠন জাতীয় ছাত্র ও যুব শক্তির বিক্ষোভ মিছিলে হামলার অভিযোগ উঠেছে। এতে বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন। বৃহস্পতিবার বিকালে ফুলবাড়ী উপজেলা সদরে এই ঘটনা ঘটে। এনসিপির নেতাকর্মীরা জানান, হবিগঞ্জে তাদের নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে আয়োজিত শান্তিপূর্ণ কর্মসূচিতে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের 2 শতাধিক নেতাকর্মী হামলা চালায়। এতে ছাত্র ও যুব শক্তির অন্তত 20 জন নেতাকর্মী আহত হয়েছেন। আহতরা ফুলবাড়ী ও নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছেন। এদিকে ঘটনাটি অনাকাঙ্ক্ষিত বলেছেন উপজেলা ছাত্র দলের নেতারা। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন পুলিশ। আবারও সংঘাতমুখী হচ্ছে রাজনীতি। পরপর 2 দিন এনসিপির কর্মসূচি ঘিরে হামলার ঘটনায় পরস্পরকে দায়ী করেছে দল দুটি। প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপি নেতা রুহুল কবির রিজভী বলেছেন, ফ্যাসিবাদী শক্তিকে ফেরাতে এই পরিকল্পিতভাবে অশালীন ও শিষ্টাচার বহির্ভূত বক্তব্যে পরিস্থিতি উত্তপ্ত করা হচ্ছে। এমন অভিযোগ অস্বীকার করে এনসিপির নেতা সারওয়াত তুষার বলেছেন, বক্তব্যের জবাব কখনোই হামলা হতে পারে না। উভয় পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়ে রাজনীতিবিদদের শৃঙ্খলা রাখতে আইন প্রণয়নের পরামর্শ দিয়েছেন বিশ্লেষকরা। আপনারা পাঠিয়েছেন, তারা গিয়ে যে ব্যবসায়ীরা আপনাদের উপরে প্রতিনিয়ত অত্যাচার করেন তাদের সাথে গুলশানে বসে বসে মদ মাস্তি করে। বক্তব্যের কারণে প্রায় খবরের শিরোনাম হচ্ছেন এনসিপি নেতা নাসিরউদ্দিন পাটোয়ারি। তার সেই বক্তব্যের রেশ ধরেই মঙ্গলবার হবিগঞ্জে হামলার ঘটনা জারি করা হয় 144 ধারা। পুলিশি বাধায় সমাবেশ করতে পারেনি বিরোধী দলের চিফ হুইপ নাহিদ ইসলাম। বৃহস্পতিবার আবারও হামলায় ক্ষতিগ্রস্ত হয় এনসিপি নেতাদের গাড়িবহর। 2 ঘটনায় স্থানীয় বিএনপি নেতাকর্মীদের অভিযুক্ত করেন এনসিপি নেতারা। কয়েক বছর আগেও বিএনপি নেতারাই এমন হামলার শিকার হতেন। আওয়ামী লীগের হামলায় গুরুতর আহত হন বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারা। এখন কি বিএনপিও সেই পথে হাঁটছে? আপনি ব্যক্তিগত আক্রমণ করবেন, কুৎসা রটাবেন, মানে নোংরা অপপ্রচার দিবেন, এটা যারা রাজনীতি করছেন বলে দাবি করছেন তাদের মুখ থেকে যখন আসবে, এটা আমাদের যে রাষ্ট্র সমাজ সংস্কৃতি, এটা কিন্তু ধসে যাবে। এখানে কারা করছে সেটা খতিয়ে দেখবে স্থানীয় প্রশাসন। তারা খতিয়ে দেখে যারা অন্যায় করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। কিন্তু এটাও দেখতে হবে যে আপনি রাজনীতি করছেন, রাজনৈতিক বক্তব্য রাখছেন, সেখানে আপনার একটা পরিমিতি বোধ থাকবে না। এখানে রাজনৈতিকভাবে অফেন্সিভ কোনো বক্তব্য ছিল না। আপনার মত থাকতে পারে, কিন্তু তিনি তার বক্তব্য রেখেছেন। আপনারা পাল্টা সমাবেশ করেন, পাল্টা সমাবেশ করে আপনাদের বক্তব্য দেন। এটাই রাজনৈতিক শিষ্টাচার। বিরোধী দলের উপরে চড়াও হওয়া, এটা হলো পুরনো আওয়ামী কালচার। সেই জিনিস যখন আমরা বিএনপির মধ্যে দেখতে পাচ্ছি, এটা আমাদেরকে অত্যন্ত ব্যথিত করছে এবং ক্ষুব্ধও করছে একই সাথে। যারা মনে করছেন যে ফিশ ইন দি ট্রাভেলড ওয়াটার, তারা সেই মাছটা ধরতে পারবেন না। যদি কোনোভাবে ফ্যাসিবাদের আগমন ঘটে, কেউ রক্ষা পাবে না। এই অভিযোগ সত্য না। যদি পতিত শক্তি ফিরে আসে, সেটা সরকারেরই দায় হবে। কারণ হচ্ছে আমাদের কর্মসূচিটা তো বিচার ও সংস্কার কেন্দ্রিক। 24 সাল পরবর্তী এমন সংঘাত, উত্তপ্ত রাজনীতি নিয়ে ক্ষুব্ধ রাজনৈতিক বিশ্লেষকরাও। তারা বলছেন, রাজনীতিবিদদের জন্য কোড অফ কন্ডাক্ট থাকা বাঞ্ছনীয়। গালিগালাজ করলে সেটা আপনার মারামারির মাধ্যমে এটার সমাধান করা ঠিক না। বরং আপনি কেন্দ্রীয়ভাবে একটা পার্লামেন্টে এটা নিয়ে আলোচনা করে একটা পলিটিশিয়ানদের জন্য একটা কোড অফ কন্ডাক্ট থাকা দরকার। হবিগঞ্জের ঘটনায় যে সংঘাত হয়েছে সেটা অত্যন্ত দুঃখজনক, বেদনাদায়ক। সব মহল অন্যদের সমালোচনা করার সময় তারা শিষ্টাচারের মাত্রা ছাড়িয়ে যাবেন না। সব পক্ষকে সংযত থাকার জন্য আমার আহ্বান থাকে। ঘটনার জন্য পরস্পরকে দায়ী করলেও অভিযুক্ত নেতার বিষয়ে দলীয় ফোরামে আলোচনা করার কথা জানান সারওয়াত তুষার। আর রিজভী আহমেদ বলছেন, পরিস্থিতি উত্তপ্ত না করতে দলীয় নির্দেশনা দেয়া হয়েছে। আমাদের দলের নেতাকর্মীরা সেই দিকে পা বাড়াবে না, কোনো সংঘাত তৈরি হোক, কোনো শান্তিপূর্ণ পরিবেশ বিঘ্নিত ঘটাবে না। তেমনি বিরোধী দলকেও সতর্ক থাকতে হবে। বক্তব্যের ক্ষেত্রে আমরা সবসময় স্বাধীনতা প্রত্যাশা করি এবং যদি কারোর বক্তব্যে এই ধরনের কোনো বিষয় আসে, সেটা আমরা তাকে বলি এবং আমাদের দলের মধ্যে এটা নিয়ে কথাবার্তা হয়। আরিফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা। 5 আগস্ট জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধন করা হবে। ছাত্র জনতার অভ্যুত্থানের 2 বছর পর প্রস্তুত হলো এই জাদুঘর। যে বিষয় নিয়ে খোলামেলা কথা হয় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার সাবেক প্রেস সচিব শফিকুল আলমের সাথে। তিনি জানান, এই জাদুঘর স্বৈরাচারের ইতিহাস ও পতনের সাক্ষ্য দিবে।
এছাড়া জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘরে গত 16 বছরের দুঃশাসনের স্মৃতিও তুলে ধরা হয়েছে বলে জানান শফিকুল আলম। বিস্তারিত থাকছে লামিয়া তিথির রিপোর্টে। 5 আগস্ট 2024 জুলাই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে ঘটে শেখ হাসিনা সরকারের পতন। চূর্ণ বিচূর্ণ হয় 16 বছরের ফ্যাসিবাদী শাসন। এদিন পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাসভবন গণভবন অভিমুখে ছুটে যায় লাখো জনতা। পদত্যাগ ও দেশত্যাগের পরে গণভবনে প্রবেশ করে বিপ্লবী জনতা, করে বিজয় উল্লাস। অন্তর্বর্তী সরকার গণভবনকে জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘরে রূপান্তরের কাজ হাতে নেয়। জুলাই গণ অভ্যুত্থানের পেরিয়েছে 2 বছর। সেই ভঙ্গুর গণভবন এখন পরিণত হয়েছে জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘরে। ভেতরে রয়েছে 2024-এর গণ অভ্যুত্থানের শহীদ ও আহতদের স্মারক, স্মৃতিচিহ্ন, ঐতিহাসিক দলিল ও আন্দোলনের উপকরণ সহ 16 বছরের দুঃশাসনের চিত্র। সাবেক প্রেস সচিব শফিকুল আলম জানালেন কি কি থাকছে জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘরে। জুলুমের যে একটা রাজনীতি উনি করে গেছেন, তো সেই পুরোটার কেন্দ্র ছিল গণভবন। অনেক ডকুমেন্ট পাওয়া গেছে, কাকে কাকে কি করতে হবে, কার হিউম্যান রাইটস অ্যাবিউজ করতে হবে, পুরোটা পাওয়া গেছে। তো ফলে এইটাকেই বেছে নেওয়া হয়েছে এবং দেখেন এই পুরো জিনিসটাকে কিন্তু রিপারপাস করা হয়েছে। যে পুরো যে ডিসম্যান্টেল করা হয়েছে তা না, যা যেরকম ছিল বাংলাদেশ যে ধরনের গুম করা হয়েছে, আয়নাঘর তৈরি করা হয়েছে, যেভাবে খুন করা হয়েছে এবং যেভাবে ব্যাংক লুট করা হয়েছে, এই প্রত্যেকটারই দলিল থাকছে সেখানে। শফিকুল আলম বলেন, স্বৈরাচার তৈরি এবং পতন হয় কিভাবে সেই বার্তায় দিবে এই জাদুঘর। কেউ যেন আর স্বৈরাচারী হয়ে উঠতে না পারে এবং কোনো স্বৈর শাসকই শেষ পর্যন্ত টিকতে পারে না, সেই বার্তাই যাবে সবার কাছে। একটা স্বৈরাচার কি রকম পতন হয়, স্বৈরাচার তৈরিও হয় কিভাবে, স্বৈরাচারকে কারা তৈরি করে। এই যে স্বৈরাচার তো এককভাবে তৈরি হয় না, সে সিকিউরিটি ফোর্সকে ইউজ করে, সে ইন্টেলিজেন্স এজেন্সিকে ইউজ করেছে, সে বিজনেসম্যানদেরকে ইউজ করেছে এবং কালচারাল ব্যক্তিত্বদেরকে ইউজ করে, সবাই মিলে তো তাকে স্বৈরাচার বানিয়েছে। এই মেসেজটা সবাই পাবে যে আমরা ওই বাংলাদেশে এই ধরনের কোনো রেজিম আর আসতে দিব না, বাংলাদেশে যাতে স্বৈরাচার না আসে, এটা একটা লিসন। কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর। সংগ্রাম, আত্মত্যাগ আর গণমানুষের আকাঙ্ক্ষার নানা স্মারক সংরক্ষণ করা হয়েছে এখানে। ইতিহাসের পাতায় এই অধ্যায়কে ভবিষ্যৎ প্রজন্মের কাছে তুলে ধরতেই গড়ে তোলা হয়েছে এই স্মৃতি জাদুঘর। লামিয়া তিথি, যমুনা নিউজ, ঢাকা। শুষ্ক মৌসুমে কোথাও পানির দেখা মিলত না। পলি ভরাট হয়ে ভরা বর্ষা জলাবদ্ধতার কারণ হতো। কৃষকের সেচ সংকট কিংবা খরচ সবই বাড়ত। কিন্তু এখন বদলে গেছে সব। দেশজুড়ে পুনঃখনন হওয়া খালে বইছে পানির স্বাভাবিক প্রবাহ। পরিত্যক্ত খালগুলো যেন প্রাণ ফিরে পাচ্ছে। সরকারের খাল পুনঃখনন কর্মসূচির হাত ধরে শুরু হয়েছে নয়া সবুজ বিপ্লবের পথে হাঁটা। মৎস্য আহরণ, হাঁস মুরগি পালন কিংবা কর্মসংস্থান, কত কত সম্ভাবনা। চাঁদপুর ঘুরে এসে মাহফুজ মেট্রোর ক্যামেরায় খাল পুনঃখননে বদলে যাওয়া জনপদ আর জনজীবনের কথা জানাচ্ছেন সাইফুদ্দিন রবিন। চোখে আরাম লাগছে। এঁকে বেঁকে চলে গেছে ডাকাতিয়া নদীর দিকে চাঁদপুরের ঘোষেরহাট বিশ্বখাল, যেটি কদিন আগেই পুনঃখনন করা হয়েছে। সেই খালের এমন দারুণ রূপ স্থানীয়দের জন্য ছিল অকল্পনীয়। সরকারের খাল পুনঃখনন কর্মসূচির সুফল পেতে শুরু করেছেন দুপারের বাসিন্দারা। পুনঃখনন হওয়া খালে এখন স্বচ্ছ পানির ধারা। একসময় এই বিশ্বখাল সব ঋতুতেই ছিল শুষ্ক, পানির দেখা মিললেও ছিল নোংরা। সেখানেই এখন শৈশবের দুরন্ত সাঁতার, হুল্লোড়। খালের পাড়ে সারিবদ্ধভাবে লাগানো বনজ আর ফলদ গাছের চারা সবুজ বাংলাদেশের কথা বলছে। পাড়ের মাটিতে নানা জাতের শাকসবজি ইতিমধ্যেই স্বাবলম্বী করে তুলছে স্থানীয় বাসিন্দাদের। পানিতে মাছের পোনাদের অবাধ আনাগোনা, হাঁসেদের জলকেলি, কৃষকের পাট ভেজানোর পানি আর জায়গাও মিলল। যেন সরকারের খাল পুনঃখনন কর্মসূচির মধ্য দিয়ে মরা গাঙে প্রাণের সঞ্চার।
যার আরেক উদাহরণ নারায়ণগঞ্জের এই ত্রিবেণী খাল। ঘন জঙ্গল বনে যাওয়া খালে এখন শুরু হয়েছে পানির প্রবাহ, প্রাণের প্রবাহ। আগে খালে পানি থাকতো না, দিন কালাইলে নদী থেকে নতুন পানি আসাতে আমগো পুরান পানি নদী চলে যায়, আবার নতুন পানি আসে, এইভাবে সাথে সাথে মাছ হয়। হাঁস মুরগি আনের ইন্ডিয়া বেড়া দিয়ে হাঁস মুরগি এনে চললো থাকলো। নদীতে থেকে মাছ আসতেছে, আমরা নিজেরা মাছ ছেড়েছি বিভিন্ন প্রজাতির, দেশীয় প্রজাতির। আগে পানি ছিল না, পাট ভিজাইতে পারতো না, পাট আসতো না, পাট নষ্ট হয়ে যেত। এখন পাট ভিজাইতে পারতেছে। ফসলি জমি আর জনপদের বুক চিরে নদীর সঙ্গে নদীর সংযোগ ঘটিয়েছে এই খাল। এঁকে বেঁকে বয়ে যাচ্ছে পানির ধারা। যে খাল এতদিন ছিল অবহেলা আর অনাদরে, সেই বিশ্বখাল পুনঃখননের মধ্য দিয়ে সৃষ্টি হয়েছে নতুন সম্ভাবনা। স্থানীয় বাসিন্দারা বলছেন, এখন অতিবৃষ্টিতে জলাবদ্ধতা নেই, শুষ্ক মৌসুমে সেচ সংকটে পড়ার শঙ্কাও দূর হয়েছে। খাল খনন করতে গিয়ে কর্মসংস্থানের সুযোগ পেয়েছেন প্রান্তিক শ্রমিক। বছর জুড়ে রকমারি মাছও মিলবে। ফসলের উৎপাদন বৃদ্ধি আর খরচ কমবে বলেই বিশ্বাস তাদের। গোটা বাস্তুতন্ত্রেই যেন এক দারুণ প্রভাব ফেলতে শুরু করেছে পুনঃখনন হওয়া খালগুলো। আমাদের জমি জামা যে কীটনাশক সিজনে ব্যবহার করি, এইগুলো তো আবার বাড়ি যাইতেছে গিয়া। ক্ষেত্রেই বেশি উপকার হবে। এই যে ক্ষেত পানি দেয়, পানি দিতে পারবো। আবার এলাকার বলাবেন গা গোসল গাটলা দিয়ে দিছে। লেবাররা কাজ করছে, যেমন আমরাও কাজ করছি, এই যে গাছ লাগাইছি, তারপর মাটি কাটছি। এই যে যারা ধান খেতি করে এগুলিকে ভালিব না, সবার লিগেই ভালিব, আঙ্গুল লিগেও ভালিব, ব্যাকের লিগেও ভালিব। 10 থাকলে নান্ডা খাইতে আর বাবু। আমরা শুধু পানির জন্য এতদিন পিছিয়েছিলাম, এখন আমাদের প্রতি হেক্টর আপনার জমির ফসল বেড়ে যাবে। আমরা তো আগে পানি পাইতাম না, তা আমরা হিমশিম খেয়ে যেতাম, খরচ অনেক বাড়িয়ে যেত গিয়া। এখন নদী থেকে সরাসরি পানি আইব, আমরা অনেক কম খরচে এই পানি উঠাইতে পারবো। এই খাল পুনঃখননে বদলে গেছে পাড়ের মানুষের জীবন, যেন হৃদযন্ত্র হয়ে প্রাণ আর প্রকৃতির মেলবন্ধন ঘটিয়েছে। উপকারভোগীরা বলছেন, সরকারের খাল পুনঃখনন কর্মসূচি সুচারুভাবে বাস্তবায়িত হলে গ্রামীণ অর্থনীতি অন্যতম নির্ধারক হবে সামষ্টিক অর্থনৈতিক ধারার। 100 বিঘার মরাই খাল পুনঃখননের পর স্বচ্ছ জলাধারে পরিণত হয়েছে। গাছের ছায়ায় শান্ত, স্নিগ্ধ, শ্যামল, কোমল এক রূপের জন্ম দিয়েছে। বেদখল হওয়া খাল পুনরুদ্ধার করে সরকারি পরিকল্পনা অনুযায়ী 5 বছরে 20,000 কিলোমিটার খাল পুনঃখনন করা সম্ভব হলে কেবলমাত্র নান্দনিক এই সৌন্দর্যের ব্যবহার ঘটিয়ে দেশের অভ্যন্তরীণ গ্রামীণ পর্যটন শিল্পে এক নতুন সম্ভাবনার বিকাশ করতে পারে। স্থানীয় মানুষ, কৃষক তারা বলছেন, তারা ভোগ করবেন বহুমুখী সুফল, যার মধ্য দিয়ে কৃষি উৎপাদন আর কৃষি অর্থনীতিতে ঘটবে ইতিবাচক পরিবর্তন। দেশ হবে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ এবং স্বনির্ভর বটে। সেই সঙ্গে খাল পুনঃখনন কর্মসূচির মধ্য দিয়ে ঘটবে নয়া এক কৃষি বিপ্লব, সবুজ বিপ্লব। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, বিশ্বখাল, চাঁদপুর। অদ্ভুত জটিলতায় কুড়িগ্রামের 250 শয্যা বিশিষ্ট আধুনিক জেনারেল হাসপাতাল। পাসওয়ার্ড জটিলতায় আটকা কোটি কোটি টাকার চিকিৎসা সরঞ্জাম। কিছু বিল বাকি থাকায় মেশিনের পাসওয়ার্ড দিচ্ছে না ঠিকাদার। এতে চিকিৎসা সেবা থেকে বঞ্চিত সাধারণ মানুষ। দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি তাদের। স্বাস্থ্যসেবা নিয়ে নাজমুল হোসেনের 2 পর্বের প্রতিবেদনের প্রথমটি আজ। কুড়িগ্রাম 250 শয্যা বিশিষ্ট আধুনিক জেনারেল হাসপাতাল উত্তরের জেলাটির স্বাস্থ্যসেবার অন্যতম ভরসা, অথচ 7 বছর ধরে কোটি কোটি টাকা মূল্যের এসব চিকিৎসা সরঞ্জামাদি পড়ে আছে অবহেলায়। 2018-19 অর্থ বছরে জনস্বাস্থ্য ও পুষ্টি সেক্টরের কর্মসূচি আওতায় হাসপাতালের জন্য 193টি চিকিৎসা সরঞ্জাম কেনার উদ্যোগ নেওয়া হয়, যার মূল্য ছিল 32,94,60,000 টাকা। অপারেশন থিয়েটার, ইটিটি, ইকো মেশিন, এক্স-রে মেশিন সহ সরঞ্জামাদি সরবরাহের কাজ পায় মেসার্স মাইক্রো ট্রেডার্স এবং হারামান এন্টারপ্রাইজ নামে ঠিকাদারি প্রতিষ্ঠান। 2019 সালে এসব মেশিনারিজ চাহিদা অনুযায়ী নির্দিষ্ট স্থানে স্থাপন করা হয়, কিন্তু অচলই পড়ে আছে কোটি টাকার যন্ত্রপাতি। হাসপাতাল কর্তৃপক্ষের অভিযোগ, ব্যবহৃত না হলেও 172টি সরঞ্জামের জন্য প্রায় 12 কোটি টাকা বিল নিয়েছে ঠিকাদার। কিছু বিল পরিশোধ না হওয়ায় মেশিনের পাসওয়ার্ড দিচ্ছে না তারা। ইকো মেশিনে একটা পাসওয়ার্ড চাচ্ছে, এই পাসওয়ার্ডটা আমরা আসলে জানি না।
আর ইটিটি চালু হচ্ছে না, ইটিটি ডেমো সফটওয়্যার দেওয়া, আর ইটিটি ডেমো সফটওয়্যার কারণে আমরা ইটিটি চালাতে পারিনি। পোর্টেবল এক্সরে মেশিন, এটার মূলত কাজ হচ্ছে ওয়ার্ডে ওয়ার্ডে নিয়ে গিয়ে মুমূর্ষ রোগীদের এক্সরে করানো হয়। তো এটা ডিসফাংশন হওয়ার কারণে মুমূর্ষ রোগীগুলা ওয়ার্ড থেকে এখানে নিয়ে এসে আমাদের ফিক্সড মেশিনে এক্সরে করে দিচ্ছে। এখন দামি দামি যন্ত্রপাতি মোটামুটিভাবে ওটি লাইট, ওটি টেবিল, তারপর হচ্ছে অটোক্লেভ, তারপর সাকশন মেশিন দীর্ঘ সময় ধরে মোটামুটি 5 থেকে 7 বছর থেকে পড়ে আছে, ব্যবহৃত হচ্ছে। এন্ডোস্কোপি মেশিন চালু হলে আমরা আশা করছি যে আমাদের এখানে অনেক রোগী আছে, বিশেষ করে আমাদের ওয়ার্ডে যারা ভর্তি রোগী থাকে, তো ভর্তি রোগীগুলোর আমরা হাসপাতালেই এই সেবাটা দিতে পারবো। সব মেশিনারিজ সচল দেখিয়ে বিলের জন্য জোর তদবির চালাচ্ছে ঠিকাদার। এসব বিষয়ে যাচাই বাছাই কমিটি গঠন করা হলেও তা আলোর মুখ দেখেনি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করে দ্রুত যন্ত্রপাতি চালুর আশ্বাস দিয়েছেন হাসপাতালের তত্ত্বাবধায়ক। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আমি আবার জানবো যে এগুলা কিভাবে খোলা যাওয়ার একটা রাস্তা খুঁজে দিব আমাকে, তাহলে সরকারি টাকায় কেনা যন্ত্রপাতিরা পড়ে সরকারি টাকা নষ্ট হয়ে যাচ্ছে, এটা তো আমাদের দায়িত্ব অবহেলার মধ্যেও পড়ে। প্রতিদিন গড়ে 800 থেকে 1000 রোগী চিকিৎসার জন্য আসেন এই হাসপাতালে। ভোগান্তি কমাতে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি তাদের। তাপস সরকার, যমুনা নিউজ। 3 জেলায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে নারীসহ 7 জনের, আহত হয়েছেন 26 জন। চট্টগ্রামের আনোয়ারায় নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাসের চাপায় প্রাণ গেছে 2 নারীর। এ সময় আহত হয় আরও 15 জন। বৃহস্পতিবার রাতে কর্ণফুলী টানেল মোড়ের চাতুরী চৌমুহনী বাজার এলাকায় ঘটে এই মর্মান্তিক দুর্ঘটনা। প্রত্যক্ষদর্শীরা জানান দ্রুত গতির বাসটি সড়ক ছেড়ে দোকানে ঢুকে পড়ার আগে যাত্রীর অপেক্ষায় থাকা একাধিক সিএনজি চালিত অটোরিকশা ও রিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তৈরি হয় বিভীষিকাময় পরিস্থিতি। নিহতরা হলেন পলি দত্ত ও ইফাশিল। তারা পেশায় পোশাক কারখানার শ্রমিক বলে জানা গেছে। দুর্ঘটনার পর চালক ও তার সহকারী পালিয়ে গেলেও বাসটি আটক করেছে পুলিশ। ঝালকাঠির রাজাপুরে বাস ও সিএনজি চালিত 3 হুইলারের মুখোমুখি সংঘর্ষে 2 যাত্রী নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও 4 জন। পুলিশ জানায় বরিশাল এক্সপ্রেস নামের যাত্রীবাহী একটি বাস ঢাকার উদ্দেশ্যে যাচ্ছিল। অন্যদিকে বরিশাল থেকে যাত্রী নিয়ে ভান্ডারিয়া উপজেলার দিকে যাচ্ছিল একটি সিএনজি চালিত 3 হুইলার। পথে রাজাপুরের সমবায় এলাকায় পৌঁছালে বাস ও 3 হুইলারের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই 3 হুইলারের 2 যাত্রী নিহত হন। দুর্ঘটনার পর বাসটি ঘটনাস্থল থেকে দ্রুত পালিয়ে যায়। এদিকে রাতে টাঙ্গাইল ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের মধুপুর উপজেলার রক্তিপাড়া এলাকায় বাস ও বালুবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে 3 জন নিহত, আহত হয়েছেন অন্তত 7 জন। পুলিশ জানায় টাঙ্গাইলগামী বালুবাহী একটি ট্রাকের সাথে জামালপুরগামী যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই 3 জন নিহত হন। এ সময় অন্তত 7 জন আহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। রাজধানীর দক্ষিণখানে শোয়ার ঘর থেকে গৃহকর্ত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ ও সিআইডির ফরেনসিক টিম আলামত সংগ্রহ করেছে। নিহতের স্বামীর ধারণা বারান্দার গ্রিল কেটে চোর বাসায় প্রবেশ করে। টের পেয়ে গেলে শ্বাসরোধে এই হত্যা। পোস্টমর্টেমের পর মামলা হবে জানিয়েছে পুলিশ। সোহেল রানা ও সারা রুকসানা পিনুর 20 বছরের সংসার। দক্ষিণখানের ফায়দাবাদ পুলিশ ফাঁড়ি এলাকায় নতুন বাড়ি করে সেখানে বসবাস করছেন দীর্ঘদিন। বৃহস্পতিবার দুপুরে বাসায় একাই ছিলেন গৃহকর্ত্রী পিনু। তাদের স্কুল পড়ুয়া 2 সন্তান। মেয়ে জানায় প্রতিদিন মা স্কুলে আনতে যায়। এদিন মা স্কুলে না যাওয়ায় একাই বাসায় ফিরে ঘরে মাকে অচেতন দেখতে পায় শিশুটি। ঘটনা প্রধান শিক্ষককে জানানো হলে তিনি সোহেল রানাকে ফোন করেন। পরে পিনুর মরদেহ উদ্ধার করা হয়। বাসায় এসে দেখি মায়ের মাথায় বালিশ দেওয়া। তো আমি প্রথমে মাকে অনেকবার ডাকি, এরপর তার নিঃশ্বাস চেক করি। তার মুখ আর নাক থেকে কোনো নিঃশ্বাস আসছিল না, সে একটুও নড়ছিল না। আমি আমার স্কুলের হেডমাস্টারকে এটা খবর দিই। 3:30টার দিকে কল আসছে, আপনার মেয়ের স্কুল থেকে বলতেছি আপনার মেয়ে স্কুল, আপনার ওয়াইফ আসে না নিতে, আপনার মেয়ে বাসায় গেছিল, আবার আপনার বাসায় কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে, আপনি তাড়াতাড়ি আসেন। সন্দেহ করতে শুধু গোল্ড ছিল বাসায় 7-8 ভরি, বেশি না, 7-8 ভরি ছিল, আর কিছু টাকা ছিল অল্প কিছু। গিল কেটে ঢোকে
এভাবে চুরি হয়, মানুষ মেরে ফেলে, এটার ভালোভাবে তদন্ত হওয়া উচিত। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে আলামত সংগ্রহ করেছে। এসে দেখি যে এখানে যে ডেড বডি বিছানায় পড়ে আছে এবং ডেড বডির সাথে তার ওনার হাজব্যান্ড এবং তার মেয়ে তারাও আছে। জিনিসটা ইনভেস্টিগেশন করতেছি, ইনভেস্টিগেশনের পরে আমরা সঠিক কারণটা বলতে পারবো। আবাসিক এলাকায় দিন দুপুরে এমন ঘটনায় স্থানীয়দের মাঝে আতঙ্ক বিরাজ করছে, দেখা দিয়েছে নিরাপত্তার শঙ্কা। আমার ওয়াইফ আমার গড়তে বাড়িতে দিতেছে না, যেরকম একটা ঘটনা ঘটে গেছে তার ভয়ে। আমাদের পাশে দক্ষিণখান থানা, এই জায়গা থাকে এই অবস্থা হয়, আমরা কিভাবে নিরাপদ থাকবো? স্বাভাবিক দিন দুপুরে যদি এরকম খুন হয় তাহলে মানুষ কিভাবে বাসায় থাকবে সেইভাবে? আমাদের বাসাতে এরকম আমরা থাকি না, মহিলা থাকে, তিনি নিরাপদ কেমন মনে করি। দ্রুত হত্যার রহস্য উদ্ঘাটন ও অপরাধী শনাক্তের দাবি জানিয়েছে এলাকাবাসী। এম এ আজিজ, যমুনা নিউজ, ঢাকা। মরণ খাতে মাদকে সয়লাব চট্টগ্রাম, প্রকাশ্যে চলছে সেবন ও বেচাকেনা, হাত বাড়ালেই মেলে নেশাদ্রব্য। সরকারি অফিস, গুরুত্বপূর্ণ স্থাপনার সামনে, থানার আশেপাশেই বসছে মাদকের আসর। চট্টগ্রামের বিভিন্ন পয়েন্টে টানা কয়েকদিনের অনুসন্ধানে বেরিয়ে এসেছে ভয়াবহ চিত্র। সাইদুর রশিদ ইভানের তোলা ছবিতে জোবায়েদ ইবনে শাহাদাতের রিপোর্ট। চট্টগ্রাম সফরে আসা ভিভিআইপিরা যেখানে থাকেন, যেটি অন্যতম কেপিআই, সেই সার্কিট হাউসের পাশেই প্রকাশ্যে চলছে মাদক সেবন। ক্যামেরার উপস্থিতি টের পেয়ে মাদক লুকিয়ে ফেললেও একটু খুঁজতেই বেরিয়ে আসে সব উপকরণ। এটা দিয়ে কি করেন? এটা কি আপনার করা উচিত? ভালো না। পাশে চট্টগ্রাম জেলা স্টেডিয়াম ঘিরেও প্রকাশ্যে চলছে মাদক সেবন আর জোয়ার আসর। বিব্রত হন পথ চলতি মানুষ, শিক্ষার্থী ও অভিভাবকরা। মানুষ মনে করে এমনি পাগল, কিন্তু আসলে পাগল না। এই ইয়াবা মাদক সেবন এগুলোই করতেছে এরা। হাঁটা চলার জন্য একটা ভয় করে, তারপরে হাঁটতে অসুবিধা হয়। জেলা পুলিশ সুপার কার্যালয়, বন্দর চেয়ারম্যানের বাসভবন, পূর্বাঞ্চল রেল সদর দপ্তর, রেলওয়ে রেস্ট হাউস, হাসপাতাল, মন্দির সহ গুরুত্বপূর্ণ অনেক স্থাপনা আছে সিআরবি এলাকায়। এখানে শতবর্ষী গাছের নিচে মাদকের আসর নিত্যদিনের চিত্র, অথচ ঠিক বিপরীতেই আছে পুলিশ ফাঁড়ি। ক্যামেরা দেখে অনেকে সটকে পড়লেও তেরে এলেন কয়েকজন। বাইরে থেকে হয়তো কেউ নিয়ে আসছে, খাইছে, হয়তো আপনি ওইটা দেখছেন। এরা যদি না বেসে তারা তো খাইতে পারে না, তারা আমরা খাইতে পারি না। ইট ইজ নট সেফ টু আস। এখানে একটা পুলিশ বাড়ি আছে, পুলিশ সুপার কাজ আছে, এরা এদের সাথে হয় এগুলা প্রকাশ্যে মাদক স্থাপন করতেছে মানুষের, এটা তো অপন, এটা তো মানুষের ক্ষতি হইতেছে। এবার দেখাবো চট্টগ্রাম রেল স্টেশনের এক বিকালের চিত্র। যাত্রী সমাগমে মুখর প্ল্যাটফর্ম, ঠিক পাশেই 7 নম্বর সিটি বাস পার্কিং। এটি মাদকের আস্তানা হিসেবে পরিচিত। সুকৌশলে বাদাম কিংবা পান সিগারেটের আড়ালে বিক্রি হয় গাঁজা, ইয়াবা, আফিম, হেরোইন। অথচ 200 গজ দূরেই জিআরপি থানা। সপ্তাহখানেক অনুসরণের পর কোতোয়ালি থানা পুলিশ ও আরএনবিকে জানালে ঝটিকা অভিযান চালাতে রাজি হয় তারা। মাদক কারবারিদের কেউ মাদক নিয়ে, আবার কেউ রেখে পালিয়ে যায়। হাতে নাতে ধরা পড়ে একজন। বেচাকেনা এবং সেবন দুটাই হচ্ছে এবং রেলওয়ে নিরাপত্তা বাহিনীর একটা ঝটিকা ধাওয়াতে এভাবেই মাদক কারবারি মাদকগুলো ফেলে সটকে পড়েছে। সতর্ক কেন করে দিলেন? সতর্ক করে দিছি কেন? আপনি তো ভিডিও করতেছেন, সেই জন্য বলছি যে সতর্ক করে দিছি যে আপনারা চলে যান। ওই যে রাস্তার মধ্যে বইয়া খাই, এই ইয়াবাটা আপনি রাস্তায় বসে খান? ইয়াবা খাই, ট্যাবলেট খাই, সবই খাই। এগুলো একটা 10 টাকা বিক্রি করি। এগুলো তো মাদক, এগুলো যে অবৈধ এটা জানেন না? সবাই তো বিক্রি করে, আপনারা জানেন এটা। এখানে দেখেছেন 10 জনে বেচা, আমিও বেচছি। শেষ 60 পুরিয়া গাঁজা পাইছি আর 7 পিস ইয়াবা ট্যাবলেট পাইছি, সাথে অন্যান্য মাদক সেবনকারী অন্যান্য সরঞ্জাম পাওয়া গেছে। চেষ্টা করি সবসময় এখানে যাত্রীরা যেহেতু আসা যাওয়া করে, জায়গাটা যেন এখানে বহিরাগত মুক্ত থাকে এবং নেশা সেবনকারীরা যেন এখানে অবস্থান করতে না পারে। পথে ঘাটে, প্রকাশ্যে, আড়ালে সবখানে মাদকে সয়লাব। কি করছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী? সিএমপির দাবি, গত 6 মাসে মাদক সম্পৃক্ততায় 1238 জনকে গ্রেফতার ও 922টি মামলা হয়েছে। একটা নির্দিষ্ট পরিমাণ মাদক হলে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত আটক রাখা যায়, এর বাইরে রাখা যায় না। এগুলো আইনগত প্রক্রিয়ার বিষয়। পুলিশে অ্যারেস্ট করে কোর্টে পাঠানোর পরে এক পর্যায়ে জামিনে চলে আসে আর কি। শহরের পাশাপাশি গ্রামাঞ্চলের চিত্র একই। নিয়ন্ত্রণের দায়িত্বে থাকা কর্তৃপক্ষের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠছে।
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আমরা এই বিষয়গুলোকে নজরদারি করছি এবং আমরা এটাকে অপরাধী যাতে করে মানে কোনো আইনের ফাঁক থেকে বের হয়ে না হতে পারে আমরা সেই ধরনের সোচ্চার ব্যবস্থা গ্রহণ করছি। জুবায়েত ইবনে শাহাদাত, যমুনা নিউজ, চট্টগ্রাম। পটুয়াখালী বিএনপির 2 চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। সন্ধ্যায় বাউফল প্রেস ক্লাবের সামনে এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেন নাজিরপুর তাঁতেরকাঠি ইউপি চেয়ারম্যান প্রার্থী ও বিএনপি নেতা ফরিদ তালুকদার। একই দলের হওয়া সত্ত্বেও এককভাবে সভা করাকে কেন্দ্র করে অপর প্রার্থী ও পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহ পলাশের সাথে কথা কাটাকাটি হয় ফরিদ তালুকদারের। এক পর্যায়ে তাদের সমর্থকদের মধ্যে মারামারি হয়। এ সময় আহত হন 3 জন। তাদের হাসপাতালে নেওয়া হলে উন্নত চিকিৎসার জন্য একজনকে বরিশাল শেরে বাংলা মেডিকেলে পাঠানো হয়। পুলিশ জানায়, উভয় প্রার্থী বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য AKM ফারুক আহমেদ তালুকদারের অনুসারী। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। রিমঝিম বৃষ্টির বর্ষায় হাওর ফিরে পেয়েছে তার চিরচেনা রূপ। ভারতের পাহাড় বেয়ে নেমে আসা স্বচ্ছ নীল জল আর তার মাঝখানে মাথা তুলে দাঁড়ানো হিজল করচের সৌন্দর্য উপভোগ করতে টাঙ্গুয়ার হাওরে নেমেছে পর্যটকদের ঢল। বাড়তি আনন্দ যোগ করেছে আধুনিক সুযোগ সুবিধা সম্পন্ন হাওরে ভেসে বেড়ানো বিলাসবহুল হাউসবোটগুলো। হাওর, নদী, পাহাড়, ঝর্ণা, ফুলের বাগান, এক নৌ ভ্রমণেই মিলছে সব দেখার সুযোগ। তবে আছে কিছু ভোগান্তিও। উন্মুক্ত লাউঞ্জ, হাঁটাচলার লবি, আলোকসজ্জা, সুসজ্জিত কামরা আর 24 ঘন্টায় বিদ্যুৎ, সাথে এসি, অ্যাটাচ ওয়াশরুমে সব ধরনের সুযোগ সুবিধা। বাচ্চাদের জন্য সুইমিং পুল, সবুজ ঘাসে মোড়ানো রুফটপে বুফের ডাইনিংয়ে বসে পাহাড় আর নীল পানি উপভোগ করতে করতে দুপুরের খাবার। রুমের সাথে বেলকনি, ভেতরে শুয়ে হাওরের চলন্ত দৃশ্য উপভোগ। সার্বক্ষণিক নিরাপত্তায় সিসি ক্যামেরা। কি নেই এখানে? ভেতরে যেমন বিলাসিতা, তেমনি বাইরে থেকে দেখলেও মনে হবে যেন হাওরে পানির উপর ভেসে বেড়াচ্ছে 5 স্টার মানের বিলাসবহুল হোটেল। প্রিয়জন কিংবা পরিবার নিয়ে বিশেষ মুহূর্তকে স্মরণীয় করতে চোখের সৌন্দর্য আর মনের প্রশান্তির জন্য তৈরি করা হয় এমন আবাসন। হার মানাবে ইট পাথরের 5 স্টার হোটেলে থাকার বিলাসিতাকেও। আমার মনে হয় যে বিদেশের চেয়ে বাংলাদেশেই অনেক সুন্দর সুন্দর জায়গা আছে ঘোরার মতো, বিশেষ করে টাঙ্গুয়ার এখন এত ভালো লেগেছে আমার, যেটা বলার মতো না। আমরা এখানে এসে অনেক এনজয় করলাম, আর এখানে বোর্ডের সার্ভিসটা আমাদের কাছে অনেক হ্যাপিনেস লাগছে। তুমি এসে আমাদের খুবই ভালো লাগলো, আমাদের এই বোটের সার্ভিসগুলো ভালো লাগলো, ওদের খাবার দাওয়া, ওদের আত্মীয়তা, ওদের আচার ব্যবহার ভালো লাগছে। ভরা বর্ষায় পাহাড় বেয়ে আসা ঝর্ণার স্বচ্ছ পানির উপমোহ নিয়ে ময়ূরের মতো টাঙ্গুয়ার হাওর মেলে ধরেছে তার অপার সৌন্দর্যের পেখম। এই অপরূপ সৌন্দর্য উপভোগ করতে প্রতিদিন সুনামগঞ্জে ছুটছেন হাজারো পর্যটক। ভ্রমণ পিয়াসীদের নিয়ে হাওরে ময়ূরপঙ্খীর মতো ভেসে বেড়াচ্ছে এমন শতাধিক পর্যটকবাহী হাউসবোট। আল্লাহর সৃষ্টি যে এত সুন্দর, আসলে না আসলে বোঝা যাবে না। অপরূপ সৌন্দর্য। এটা হচ্ছে আমার বেস্ট এক্সপেরিয়েন্স নৌকাতে, খুব মজা লেগেছে। আমরা বর্ষা পানি দেখার জন্য এসেছি, আমাদের খুব আসার শখ ছিল। এসে আমরা মোবাইলে তারপর টিভিতে যেমন দেখতাম তার চাইতে অনেক অনেক বেশি ভালো লাগছে এখানে এসে। ওয়াচ টাওয়ার আসলাম প্রথমে, এর আগেও আসছিলাম আমরা, খুবই ভালো লাগে এখানে আসলে, এই জন্য দ্বিতীয়বারের মতো আসা এবছর। প্রতি বছর গেস্টের ডিমান্ডের কথা চিন্তা করে হাউসবোট গুলো হয়েছে, হাউসবোট গুলো ডেভেলপড হচ্ছে। তেমনি আমাদের দ্য আর্কের মতো অনেকগুলো হাউসবোট আছে যেগুলো 3 স্টার থেকে 5 স্টার মানের সুবিধা দিচ্ছে। তবে সৌন্দর্যের সাথে আছে নানা ভোগান্তিও। হাওরের পর্যটন বিকাশে সবচেয়ে বেশি প্রয়োজন যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন। এখানে আরো নিরাপত্তা জোরদার করলে ভালো হয়, এবং থাকার জন্য এখানে যাতে সবাই আসতে পারে, যোগাযোগ ব্যবস্থাটার আরো উন্নতি করলে হয়তো বা আরো বেটার হবে। হাওরে আসার পথে যে সড়কটা, এটা খুবই বাজে। যদি সরকার যদি এটা উন্নয়ন করে তাহলে এটা হাওরে আরো মানুষ আসবে। পরিবেশ রক্ষায় ডাম্পিং স্টেশন, জেটি নির্মাণ, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন সহ দীর্ঘমেয়াদী উন্নয়ন পরিকল্পনার কথা জানালেন জেলা প্রশাসক। যান্ত্রিক যান যেগুলো রয়েছে হাউসবোট, সেগুলো ঠিক কোথায় কোন জায়গা পর্যন্ত থাকতে পারবে তারা, সেটা সীমা নির্ধারণ করা হয়ে গেছে। আর এরপরে যদি তার ওয়াচ টাওয়ার সহ টাঙ্গুয়ার হাট যেতে চায়, তাহলে সেক্ষেত্রে অযান্ত্রিক বোটগুলো নিয়ে তারা সেখানে যেতে পারবে। এরকমও সিদ্ধান্ত আমরা নিয়েছি। মৌসুমী আহমেদ লোপা, যমুনা নিউজ।
এবার আন্তর্জাতিক প্রসঙ্গে যুক্তরাষ্ট্রের হামলার জবাবে কুয়েত, বাহরাইন ও জর্ডানের মার্কিন সামরিক ঘাঁটিতে মিসাইল হামলা চালিয়েছে ইরান। ছোড়া হয় বেশ কয়েকটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন। এর মধ্যে কুয়েতের আলী আল সালেম ঘাঁটিতে ড্রোন রাখার দুটি হ্যাঙ্গার ও জ্বালানি ট্যাঙ্ক ধ্বংসের দাবি করেছে আইআরজিসি। হামলায় ক্ষতিগ্রস্ত একটি বেসামরিক ভবন। এছাড়া জর্ডানের আল আজরাক বিমান ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলায় ঘাঁটিতে থাকা 3টি মার্কিন F-35 যুদ্ধ বিমান ধ্বংসের দাবি করা হয়। এছাড়া আরও 3টি যুদ্ধ বিমানের ক্ষতি হয়েছে বলে জানানো হয়। যদিও এসবই নাকচ করেছে মার্কিন বাহিনী। বাহরাইনের শেখ ইসা ঘাঁটিতে যুক্তরাষ্ট্রের নেভিগেশন সিস্টেম, পাওয়ার জেনারেটর ও প্রশাসনিক একাধিক ভবন টার্গেট করে কথা জানান আইআরজিসি। এদিকে ইরানের কোথাও বৃহস্পতিবার নতুন করে কোনো হামলার তথ্য পাওয়া যায়নি। ইরান ও হুতি বিদ্রোহীদের বিরুদ্ধে সৌদি আরব পুরোপুরি জড়াবে কিনা তা নিয়ে সৃষ্টি হয়েছে ধোঁয়াশা। হরমুজ প্রণালী ও বাব এল মান্দেবে বন্ধ জাহাজ চলাচল, ফলে অর্থনৈতিকভাবে ক্ষতির মুখে পড়েছে সৌদি আরব। সেই সাথে যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র হওয়ায় ইরান, ইরাকের মিলিশিয়া আর হুতিদের হামলার শিকার হচ্ছে দেশটি। ধারণা করা হচ্ছে চলতি দফায় সরাসরি সংঘাতে জড়াতে পারে দেশটি, যা সার্বিকভাবে চাপে ফেলবে রিয়াদকে। পূর্বে ইরান, উত্তরে ইরাকের মিলিশিয়া আর দক্ষিণে রয়েছে সশস্ত্র হুতিরা। ফলে শত্রুর তোপের নিশানায় সৌদি আরব আর ওয়াশিংটনের ঘনিষ্ঠ মিত্র হওয়ায় মধ্যপ্রাচ্যের সংঘাতে ইরানের হামলার শিকার হচ্ছে দেশটি। তার পাশাপাশি যোগ দিয়েছে ইরাকে থাকা ইরান সমর্থিত গোষ্ঠীরাও। গত 5 মাস ধরে আঞ্চলিক সংঘাত থেকে দূরে থাকতে সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছিল রিয়াদ, কিন্তু চারপাশ থেকে ক্রমে নিরাপত্তাগত সংকটে পড়ে এখন কোণঠাসা মধ্যপ্রাচ্যের শক্তিশালী দেশটি। ইরান যুক্তরাষ্ট্রের চলমান উত্তেজনায় বন্ধ হয়েছে হরমুজ প্রণালী। পাশাপাশি বাবেল মান্দেবে হুমকির মুখে পড়েছে সৌদি পতাকাবাহী জাহাজগুলি। আর দুটি পথই অত্যন্ত গুরুত্বপূর্ণ রিয়াদের জন্য, কেননা তেল রপ্তানির জন্য এই পথগুলো ব্যবহার করে থাকে তারা। বিকল্প পথ না থাকায় যতদিন গড়াচ্ছে তত বেশি লোকসানের সম্মুখীন হতে হচ্ছে দেশটিকে। এই পরিস্থিতিতে আদৌ নিরপেক্ষ অবস্থানে থাকবে কিনা দেশটি, এ নিয়ে দেখা দিয়েছে দ্বিধাদ্বন্দ্ব। এরই মাঝে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের সাথে চলতি সপ্তাহে পাল্টাপাল্টি হামলায় জড়িয়েছে দেশটি। হামলা করেছে ইরাকের শিয়া সমর্থিত মিলিশিয়া অঞ্চলে। রিয়াদের অভিযোগ, দেশটির গুরুত্বপূর্ণ তেলের স্থাপনা লক্ষ্য করে হামলা চালিয়ে আসছিল ইরান সমর্থিত গোষ্ঠীগুলি। তাদের এসব হামলার জবাবেই পাল্টা হামলা চালানো হয়েছে। ছায়াযুদ্ধ থেকে বেরিয়ে এসে সরাসরি লড়াই করছে মধ্যপ্রাচ্যের বিদ্যমান পক্ষগুলো। এরই মধ্যে সরাসরি এতে জড়িয়ে গেছে লেবানন, ইরান ও ইয়েমেন। ফলে এটা স্পষ্ট যে ইরান যুক্তরাষ্ট্রের মধ্যকার লড়াইয়ের পরিধি আরও বিস্তৃত হবে। সরাসরি যুদ্ধে জড়ালে সৌদি আরবের পরিণতি যে ভয়াবহ হবে তারই প্রমাণ মিলেছিল 2019 সালে। সেবার দেশটির আবকাই ও খুরাইশ তেল স্থাপনায় হামলা চালিয়েছিল ইরানপন্থী মিলিশিয়ারা। তাতে তেল রপ্তানিতে স্বাভাবিক অবস্থায় ফিরতে সময় লেগে গিয়েছিল 4 মাসেরও বেশি। তবে সেই হামলার দায় নিয়েছিল হুতিরা। সৌদির যুবরাজ মোহাম্মদ বিন সালমানের নেতৃত্বে দেশটি যখন তেল নির্ভরতা থেকে সরে আধুনিকায়ন ও বিদেশি বিনিয়োগ আকর্ষণের বড় পরিকল্পনা নিয়ে এগিয়ে যাচ্ছে, আর এ সময় দীর্ঘমেয়াদী আঞ্চলিক সংঘাত তাদের পরিকল্পনায় পথের কাঁটা হয়ে দাঁড়াবে বলে মত বিশ্লেষকদের। মাহমুদ সাকিব, যমুনা নিউজ। ফিফার প্রতিযোগিতাগুলোর 20% শেয়ার প্রায় $4 বিলিয়ন বাইরের বিনিয়োগকারীদের কাছে বিক্রি করার পরিকল্পনা করা হয়েছে। এই সিদ্ধান্তের বিরোধিতা করে জরুরি বৈঠক শেষে উয়েফা জানায়, বেসরকারি বিনিয়োগকারীদের কাছে শেয়ার বিক্রির পরিকল্পনা করলে ইউরোপের 55টি দেশ বিশ্বকাপ বর্জন করবে। ফিফার প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো নতুন প্রতিষ্ঠান ফিফা ফরওয়ার্ড এন্টারপ্রাইজ গঠনের প্রস্তাব দিয়েছেন, যেখানে প্রধান বিনিয়োগকারী হিসেবে রয়েছেন যুক্তরাষ্ট্রের ব্যবসায়ী জোশুয়া কুশনার। তবে উয়েফার দাবি, এই পরিকল্পনা ফুটবলের মৌলিক নীতির পরিপন্থী। তাদের আশঙ্কা, অতিরিক্ত বাণিজ্যিকীকরণের ফলে ফুটবল তার স্বকীয়তা হারাবে। বৈঠকে ফিফার বিরুদ্ধে যৌথ অবস্থান নেওয়ার পাশাপাশি বিশ্বকাপ বয়কটের বিষয়ে আলোচনায় আসতে পারে। দর্শক, এই ছিল যমুনা নিউজে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।